আমরা আলোচনা করছি আজকের কোয়ান্টাম সংখ্যাসমূহ। আমরা ইতিমধ্যে বোরের পরমাণু মডেল, সমারফিল্ডের পরমাণু মডেল জেনেছি। সেই পরমাণু মডেল আলোচনার পরেই আমরা আলোচনা করছি কোয়ান্টাম সংখ্যাসমূহ। এই কোয়ান্টাম সংখ্যাই ইলেকট্রনের বিহেভিয়ার বা আচরণকে বা ইলেকট্রনের অবস্থাকে প্রকাশ করবে। কোয়ান্টাম মেকানিক্সের এটা একটা বড়সড় অবদান। তো প্রধান যে কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি, যেটা আমরা বোরের তত্ত্ব থেকে জানতে পেরেছি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঘুরছে, আবর্তন করছে, তার যে কৌণিক ভরবেগ, যেটা h/2π এর সরল গুণিতক হয়, অর্থাৎ mvr=n/h/2π, সেই এনটাকে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই এনের মান 1, 2, 3, 4 থেকে n যে কোনো পূর্ণ সংখ্যা হবে। n = যদি 1 হয় তাহলে তাকে আমরা বলছি কোন সেল? কে সেল। n = 2 হলে এল সেল, n = 3 হলে এম সেল, অর্থাৎ এখানে বৃত্তাকার পথের কথা বলা হচ্ছে। এনের মান যত বড় হবে কক্ষপথের আকারও তত বড় হয়। একটিমাত্র ইলেকট্রন আছে এরূপ কোনো আয়ন বা পরমাণুর ক্ষেত্রে এনের মান বৃদ্ধি পেলে ইলেকট্রনের শক্তিও বৃদ্ধি পায়, এবং একটা কক্ষকে অর্থাৎ একটা কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2n²। nতম কক্ষকের সংখ্যা n²। তাহলে এই ইনফরমেশানগুলো আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে পাই। মুখ্য কোয়ান্টাম সংখ্যা মূলত ইলেকট্রনের কক্ষপথ বা মুখ্য শক্তি স্তরকে চিহ্নিত করে, অর্থাৎ এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকেই ইলেকট্রন সম্পর্কে আমরা এত ধরনের তত্ত্ব পাব। কোয়ান্টাম সংখ্যা আমাদের ইলেকট্রন সম্পর্কে বিভিন্ন তথ্যের ধারণা দেয়। এটা কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে বড় একটা অবদান। এরপরে আসছি গৌণ বা অ্যাজিমিথাল কোয়ান্টাম সংখ্যা। এই ধারণাটা কেন আসলো? না, আমরা দেখেছি যে পরমাণুর রেখাবর্ণালী পর্যবেক্ষণ করলে একটি রেখার স্থলে একাধিক রেখা পরিলক্ষিত হয়। তার মানে সেটা ইঙ্গিত করে যে ইলেকট্রনের মুখ্য শক্তি স্তরের বিভাজন আছে, অর্থাৎ একটি মুখ্য শক্তি স্তরের অধীনে একাধিক উপশক্তি স্তর থাকে, কিংবা একটি মুখ্য কক্ষের অধীনে একাধিক উপকক্ষ থাকে। সেই উপকক্ষ বা উপশক্তি স্তরকে চিহ্নিত করার জন্য আবার একটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন, যাকে বলা হচ্ছে অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার। এই অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার এল দিয়ে ডিনোট করা হয়। এনের নির্দিষ্ট মানের জন্য এল এর মান হবে কি? 0 থেকে n-1 পর্যন্ত। এবার এল এর মান যদি 0 হয়, 0 হয়, সেই উপকক্ষের প্রকৃতি কী হবে? এস। স্পেকট্রোস্কোপিক্যাল টার্ম শার্প থেকে এস কথাটা এসছে। এল এর ভ্যালু যদি 1 হয়, উপকক্ষের প্রতীক কী হবে? পি। পি কথাটা এসছে প্রিন্সিপাল থেকে। যদি এল এর মান 2 হয় তাহলে উপকক্ষের প্রকৃতি কী হবে? ডি। ডি মানে ডিফিউজ। 3 হলে এফ। এফ মানে হচ্ছে ফান্ডামেন্টাল। এল এর মান 4 হলে জি, যদিও জির মানে বা জি সম্পর্কিত তত্ত্ব এখনও আবিষ্কৃত হয়নি। এবার আমরা আসছি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এবং এল দিয়ে উপশক্তি স্তরের চিহ্নিতকরণ করব। কীরকম? n = 1, তাহলে এল এর মান কত হবে? কেবলমাত্র 0।
আমরা বলেছি 0 থেকে এটা স্টার্ট। তো n ইকুয়াল টু 1 জন্য 1 এবং l ইকুয়াল টু 0 হলে s, তাহলে উপকক্ষটা হয়ে গেল 1s। ঠিক একই রকমভাবে n ইকুয়াল টু 2, তাহলে l এর মান কত হবে 0 এবং 1, তাহলে n ইকুয়াল টু 2 আর l ইকুয়াল টু 0, উপশক্তি স্তর হলো কি 2s। n ইকুয়াল টু 2 l ইকুয়াল টু 1, উপশক্তি স্তর হলো 2p। তার মানে যেটা n ইকুয়াল টু 2 অর্থাৎ দ্বিতীয় মুখ্য শক্তি স্তর, তার অধীনে দুটো উপশক্তি স্তর রইল, একটা হচ্ছে 2s আর একটি হচ্ছে 2p। একই রকমভাবে n ইকুয়াল টু 3, এই মুখ্য শক্তি স্তরের অধীনে তিনটি উপশক্তি স্তর থাকে, একটি হচ্ছে 3s, 3p আর হচ্ছে 3d। n ইকুয়াল টু 4, l এর ভ্যালু 4টে হয়েছে, সেখান থেকে আমি 4টি উপশক্তি স্তর পেয়েছি, একটা হচ্ছে 4s, একটা হচ্ছে 4p, একটা হচ্ছে 4d, একটা হচ্ছে 4f। কোনো নির্দিষ্ট কক্ষের অন্তর্গত উপকক্ষগুলির শক্তিমাত্রার ক্রম অর্থাৎ s লেস দেন p লেস দেন d লেস দেন f। এই l অর্থাৎ অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার, এখান থেকে আমরা কি ধারণা পাই? উপকক্ষের আকৃতি সম্পর্কে ধারণা পাই। কীরকম? যদি দেখি l ইকুয়াল টু n-1 হয়, l ইকুয়াল টু n-1 হয়, তাহলে উপকক্ষের আকৃতি কী হবে? কীরূপ হবে? বৃত্তাকার হবে। যেমন আমরা দেখিয়েছি 1s, এই 1s এর ক্ষেত্রে n এর মান কত? 1, l এর মান কত? 0, তাহলে n-1 কত? 0। তাহলে এখানে আমরা দেখছি যে l এবং n-1 এর মান একই হয়ে যাচ্ছে। তাহলে কি 1s এর আকৃতি কীরূপ হবে? 1s এর আকৃতি হবে বৃত্তাকার। আবার যদি l ইজ লেস দেন n-1 হয়, তাহলে সে উপকক্ষের আকৃতি কীরূপ হবে? উপবৃত্তাকার। যেমন আমরা দেখছি 2s, n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0, n-1 ইকুয়াল টু 1, তার মানে এখানে l এর মান n-1 এর থেকে ছোট হচ্ছে, এই জন্য 2s এর আকৃতি কীরূপ হবে? উপবৃত্তাকার হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা কি পাই না, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, কক্ষকীয় কৌণিক ভরবেগ √l × l+1, অর্থাৎ l এর মান থেকে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান নির্ণয় করতে পারব। আর একটি উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো থাকবে? 2 × 2l+1 হোল, এত সংখ্যক ইলেকট্রন একটি উপকক্ষে থাকতে পারে, যেটা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এরপর গুরুত্বপূর্ণ একটি কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা। আমরা যখন বোর তত্ত্বের ব্যর্থতা পড়ি, জিম্যান প্রভাব বলে একটা কথা আমরা আলোচনা করেছিলাম। জিম্যান প্রভাব কি? জিম্যান প্রভাব হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পরমাণুর রেখা বর্ণালীর বিভাজন। তার মানে সেই জিম্যান প্রভাব ইঙ্গিত করে যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতেই ইলেকট্রনের উপশক্তি স্তরের আরও বিভাজন হয়, কিংবা তার উপকক্ষের আরও বিভাজন হয়। সেই উপকক্ষের বিভাজন বা উপশক্তি স্তরের বিভাজনকে বোঝানোর জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। এখানে কি বলা হচ্ছে না, বিভিন্ন কক্ষকে বিন্যস্ত, এখানে বলেছি নির্দিষ্ট শক্তির উপকক্ষেও চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে শক্তিমাত্রার সামান্য পার্থক্য বিশিষ্ট কতগুলো ত্রিমাত্রিক অঞ্চলে পৃথক করা যায়। বিভিন্ন কক্ষকে বিন্যস্ত এরূপ আবর্তনশীল ইলেকট্রন দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের সঙ্গে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রতিক্রিয়ায় বিভিন্নতার দরুন বর্ণালী রেখার সূক্ষ্মতর বিভাজন লক্ষ্য করা যায়। এই সূক্ষ্মতর বিভাজন মানেই হচ্ছে এখানে যে ইলেকট্রনের উপকক্ষের বিভিন্ন ধরনের বিন্যাস বা সজ্জা আমরা লক্ষ্য করি। এই প্রত্যেকটা বিন্যাস বা সজ্জাকে ডিনোট করার জন্য, চিহ্নিতকরণের জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন।
এল এর একটি নির্দিষ্ট মানের জন্য এম এর মান -l থেকে +l পর্যন্ত হয় 0 সহ, এবং মোট সংখ্যাটা কত হবে 12 + 1 আমরা দেখিয়েছি। মনে করো এল এর মান 0, এল এর মান 0 হলে উপকক্ষ কোনটা এস উপকক্ষ, তাহলে এম এর মান কী হবে এম এর মান 0 হবে। মোট কটা মান হবে 2 × 0 + 1 মানে একটি মান হয়েছে, সে মানটা হচ্ছে 0, এবং তাহলে কক্ষকের নাম কি হবে এস কক্ষক। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে কক্ষকের ধারণা পাই। এরপর l = 1 পি সাবসেল, টোটাল মান কত হবে 2 × 1 + 1 মানে 3টি, সেই 3টি মান কি হলো, একটি হচ্ছে -1 0 + 1, তার মানে পি উপকক্ষের 3 রকমের বিন্যাস রয়েছে, আর প্রত্যেকটা বিন্যাসই হচ্ছে এক একটা কক্ষক, অর্থাৎ পি কক্ষক 3টি হবে, যেটা আমরা পরবর্তীকাল আলোচনা করেছি px py অ্যান্ড pz। আবার l = 2 ডি সাবসেল, যেখানে টোটাল এম এর ভ্যালু কত হবে 5টি, 2 × 2 + 1, ভ্যালুগুলো কি হয়েছে -2 -1 0 +1 +2, শুরু হয়েছে দেখো -l মানে -2 থেকে শুরু হয়েছে, এক এক করে বৃদ্ধি পেয়ে +2তে থেমে গেছে 0 সহ। একই রকমভাবে l = 3 7টি কক্ষক পেয়েছি, এ অরবিটাল 7টি। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কক্ষকের সংখ্যা নির্ণয় করতে পারব। এরপরে আসছি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করার সাথে সাথে নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে, সেই আবর্তনটা ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ হতে পারে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য, চিহ্নিত করার জন্য ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস আবিষ্কৃত হয়েছে। তার মানে ঘূর্ণন যখন দুরকম, এসের মানও দুরকম হবে, একটা +1/2 একটা -1/2। ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনটা যদি +1/2 বলি, ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনটাকে আমরা -1/2 বলবো। এরপর আসছি অরবিটালের আকৃতি, কক্ষকের আকৃতি। কক্ষকের আকৃতি কি, কক্ষক কি, কক্ষকের ধারণা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে পেয়েছি, অর্থাৎ সেখানে বলা হচ্ছে কি নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক জায়গায় ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাকে কক্ষক বলে। আমরা এই বিভিন্ন কক্ষকের আকৃতি নিয়ে দেখাবো। এখানে উল্লেখ্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা n দ্বারা কক্ষকের সাইজ নির্ধারণ করা হয়, অর্থাৎ কক্ষকটি কত বড় কিংবা কত ছোট সেটা n দিয়ে ডিটারমাইন করব। আর তার শেপ কেমন হবে, শেপ নির্ণয়ের জন্য যে দুটো কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন, একটা হচ্ছে l আর একটা হচ্ছে m। আমরা এস কক্ষকের আকৃতি দেখাচ্ছি গোলকাকার, মানে ফুটবলের মতো। পি কক্ষকের আকৃতি ডাম্বেল আকার। আমরা পি কক্ষক 3 প্রকারের কথা আগে বলেছি, একটা পিএক্স, পিওয়াই, পিজেড। পিএক্সের শেপ কেমন না ডাম্বেলের, অর্থাৎ এগুলোকে বলা হয় লোবগুলো এক্স অক্ষের ওপর, পিওয়াইয়ের ক্ষেত্রে লোবগুলো ওয়াই অক্ষের ওপর, পিজেডের ক্ষেত্রে লোবগুলো জেড অক্ষের ওপর। ডি কক্ষকের আকৃতি, ডি কক্ষক 5 রকমের হয়, নির্দিষ্ট কোনো শেপ নেই। এখানে বলা হচ্ছে কি যে ঠিক ডিএক্সওয়াই, ডিওয়াই জেডএক্স, ডিওয়াই জেডের 3 প্রকার, এই 3 জনের শেপ একরকম। আবার DX² - y², DZ², এই দুজনের আকৃতি আরেক রকম। এখানে ডিএক্সওয়াইয়ের কেমন হয়েছে না আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়েছি, লোবগুলোকে দুটো অক্ষের মাঝখানে স্থাপন করেছি। এই লোব, এটা প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস। ঠিক একই রকমভাবে ডিএক্স জেডের ক্ষেত্রে আমরা স্থাপন করেছি লোবগুলোকে এক্স এবং জেড অক্ষের মাঝখানে, আর DYZ এর ক্ষেত্রে লোবগুলোকে আমরা রেখেছি
ওয়াই এবং জেড অক্ষের মাঝখানে। এইভাবে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড এবং ডি ওয়াই জেড। আর যে দুটো রয়েছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্ষেত্রে বিষয়টা কি, এক্স ওয়াই অক্ষের উপরেই লোবগুলো রয়েছে, আর ডি জেড স্কোয়ারের লোবটা মূলত রয়েছে জেডের ওপর। এক্স এবং ওয়াইয়ের তুলনায় জেড অক্ষে ওকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর আমরা গণনা করব নোড। নোড গণনা কি? নোড কি না, যেখানে ইলেকট্রনের অবস্থান শূন্য, ইলেকট্রনের অবস্থান ঘনত্ব শূন্য, ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা নেই, সেরকম নোড বলছি। এই নোড দু রকমের হয়, একটা হচ্ছে রেডিয়াল নোড। রেডিয়াল নোড তার হিসাব কীরূপ করে হবে, n মাইনাস এল মাইনাস ওয়ান, n মাইনাস এল মাইনাস ওয়ান করে আমরা রেডিয়াল নোড হিসাব করব। আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন, সেটা এলের মান থেকে জানতে পারবো। আমরা উদাহরণস্বরূপ দেখিয়েছি 1s অরবিটাল, 1s কক্ষক, তার n কত 1, এল কত 0, তাহলে রেডিয়াল নোড কত হবে এই ফর্মুলা অনুযায়ী, n মাইনাস এল মাইনাস ওয়ান মানে 1 মাইনাস 0 মাইনাস 1 মানে 0, অর্থাৎ 1s অরবিটালের কোনো রেডিয়াল নোড নেই। অ্যাঙ্গুলার নোড কত, অ্যাঙ্গুলার নোটের মানটা আমরা এল ভ্যালু থেকে পাই, এক্ষেত্রে 1sএর ক্ষেত্রে এল এর ভ্যালু 0, সেই জন্য রেডিয়াল অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেনটা 0, অর্থাৎ টোটাল নোড সংখ্যা হয়ে গেল 0 + 0 = 0। এইভাবে আমরা নোটগুলোকে ক্যালকুলেশন করছি। তাহলে আজকের আমরা মূলত কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটালের কনসেপ্ট, অরবিটালের আকৃতি সম্পর্কে জানলাম, লাস্টলি আমরা নোড সম্বন্ধে জানলাম এবং সেই নোডের ক্যালকুলেশনটাও শিখলাম।